প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই জানি আজ বিশ্ব এইডস দিবস। তাই এ উপলক্ষে আমাদের আজকের আলোচনার বিষয় এইডস ও এইচআইভি। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ রিদওয়ানুর রহমান। চলুন কথা বলে বিস্তারিত প্রয়োজনীয় পরামর্শ ও তথ্যগুলো জেনে নেই স্যারের কাছ থেকে। স্যার, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ আপনাকে। এইডস কি এবং এইচআইভি কি? এইচআইভি এটা হচ্ছে একটা শর্ট নেম ফর এ ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটা থেকে নাম হয়েছে এইচআইভি। এই ভাইরাসটা মানুষের শরীরে সংক্রমণ হলেই রোগ হয়ে যায় না, সংক্রমণ হয়ে রোগ হতে অনেক বছর লাগে, 5 থেকে 15 বছর 20 বছর পরে গিয়ে রোগ হয়। এই জন্য যাদের এইচআইভি শরীরে আছে তারা অনেকের কাছেই কোনো রোগ নেই। এই এইচআইভি ইনফেকশনের কারণে যখন শরীরের মধ্যে কতগুলো লক্ষণ মানুষের মধ্যে দেখা দিতে শুরু করে, সেটা জ্বর, ওজন কমে যাওয়া, ডায়রিয়া হওয়া, টিবি রোগ হওয়া, এই রোগগুলো যখন হয়ে যায় এবং এইচআইভির ইনফেকশনের কারণে যখন মানুষের মধ্যে এই রোগগুলো দেখা দেয় তখন এটাকে এইচআইভি বলে, এইডস বলে। তার মানে এইচআইভি পজিটিভ কেউ হলেও সে ক্যারিয়ার হিসেবে থাকছে, তার এটা রোগ নয়। যখন এটা রোগে পরিণত হচ্ছে তখন আমরা সেটাকে এইডস বলছি। বাংলাদেশে এইচআইভি ক্যারিয়ার বা এইচআইভি বহনকারীর সংখ্যা কেমন এবং এইডস রোগীর সংখ্যা কেমন, এবং আমরা কতখানি ঝুঁকির মধ্যে আছি? আমাদের দেশকে একটা কম ঝুঁকিপূর্ণ দেশ বলা হয়। ঝুঁকিপূর্ণ বলা ঠিক হবে না, কম প্রিভ্যালেন্স বলে, মানে এইডস রোগীর সংখ্যা কম, আক্রান্তের হার কম। এই পর্যন্ত 2014 সালের শেষে বাংলাদেশে প্রায় 9,000 এইচআইভি পজিটিভ পারসন ডিটেক্টেড। এর মধ্যে এইডস রোগী আছে 300-র কিছু বেশি যারা চিকিৎসা পাচ্ছে। এই জন্য এইডস হওয়ার জন্য অনেক বছর সময় লাগে এবং এটা বাংলাদেশের ঝুঁকিটা বেশি এই জন্য যে বাংলাদেশের মধ্যে এত বছর ধরে এইডসের প্রোগ্রাম জানানোর পরও সচেতনতার অভাব রয়ে গেছে। যেমন বাংলাদেশে রিক্সা চালকদের মধ্যে একটা গবেষণা হয়েছে, ওখানে দেখা গেছে ওরা শতকরা 90% লোক এইডস কীভাবে ট্রান্সমিট হয় এটা জান না। এটার পরে এখন এটা আমাদের দেশে শুধু নয়, এটা সারা দেশে যাদের অ্যাক্সেস টু ইনফরমেশনের অভাব আছে ওদের মধ্যে আমরা রিচ করতে পারতেছি না। শিক্ষিতের হার কম, তথ্য প্রবাহ কম, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা থেকেই যাচ্ছে এবং একটা বিরাট মাত্রা পরিমাণ। আপনি যদি এই সুযোগে একটু বুঝিয়ে বলেন যে একজন মানুষের থেকে অন্য মানুষে এইচআইভি কি করে ট্রান্সমিটেড হয় বা একজন থেকে আরেকজন কি করে আক্রান্ত হয়? এটা 3টা পদ্ধতি, এই 3টার বাইরে কোনো পদ্ধতি নেই। একটা হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, দুজন মানুষের শারীরিক মিলনের মাধ্যমে হতে পারে। 2 নম্বর হচ্ছে ইনজেকশনের মাধ্যমে হতে পারে, ইনজেকশন যদি শেয়ার করে অথবা ব্লাড ট্রান্সফিউশন হয় অথবা এরকম ইনজেকশন শরীরে দিচ্ছে যখন তখন হতে পারে। 3 নম্বর হচ্ছে মাদার টু চাইল্ড হতে পারে। মা যদি এইচআইভি পজিটিভ হয়, এটা খুব কম পার্সেন্ট, শতকরা 99.5 ভাগের হয় না, শুধু 0.5 ভাগ সম্ভাবনা থাকে মা যদি এইচআইভি পজিটিভ হয় ওর বাচ্চাটা এইচআইভি পজিটিভ হবে। তাহলে মাদার টু চাইল্ড ট্রান্সমিশন, ইনজেকশনের মাধ্যমে ট্রান্সমিশন এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে ট্রান্সমিশন। সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে যারা হোমোসেক্সুয়ালস, মেল এবং মেল, ওদের মধ্যে এটার ট্রান্সমিশনের হারটা অনেক বেশি। হেটেরোসেক্সুয়াল যখন হচ্ছে পুরুষ এবং মহিলা, এর মধ্যে কম কিন্তু ইজ সিগনিফিক্যান্ট। এবং সারা দুনিয়া জুড়ে যতগুলো এইডস রোগী আছে তাদের শতকরা 90 ভাগের বেশি রোগী সেক্সুয়ালি ট্রান্সমিটেড, নট বাই ইনজেকশন অ্যান্ড নট বাই মাদার টু চাইল্ড। স্যার, এই যে বিস্তার ঘটার ক্ষেত্রে আপনি 3টি মূল ব্রড হেরে বলছেন, এর বাইরে একজন এইডস রোগীর সঙ্গে আরেকজন যদি কোলাকুলি করে, হ্যান্ডশেক করে, একই গ্লাসে পানি খায় কিংবা একই সঙ্গে খাবার দাবার গ্রহণ করে, এই ধরনের মেলামেশায় কি এইডস ছড়াতে পারে? না, এই ধরনের মেলামেশায় কখনো এইডস ছড়াবে না। এইডস রোগীগুলো আমরা নিজেরা হাতে ধরে দেখি, ওদেরকে পরীক্ষা করি, বিভিন্ন রকম ইনজেকশন দিই, এতে ছড়ায় না এবং হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে হয় না। সুতরাং একই গ্লাসে পানি খেলে, একই প্লেটে ভাত খেলে কখনোই এইডস হবে না। ইভেন কিস করলেও এইডস হবে না। হাগিং করলে সেটা তো কোনো এইডস হওয়ার ঝুঁকি নেই। বলে যে কিস করলে হবে না, হাগিং করলে হবে না, একসাথে পানি খেলে হবে না, হবে শুধু অজ্ঞতা থাকলে। তাহলে এই এইডসের এই বছরের প্রতিপাদ্য হচ্ছে থিঙ্ক পজিটিভ, রিথিঙ্ক এইচআইভি।
তার মানে হচ্ছে আমরা পজিটিভলি দেখি এই রোগটাকে, যেন এটা ট্রান্সমিশন না হয়। আমরা এত লোককে জানানোর পরেও কিন্তু অনেকগুলা অশিক্ষিত লোক থেকে যাচ্ছে যারা এটা জানতে পারতেছে না, ওদের মাধ্যমে আমাদেরকে মহামারী ফেস হতে পারে। এই জন্য এটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সবাইকে পুনরায় সচেতন করা, এই জন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর এই দিনটা পালন করে, বিশ্ব এইডস দিবস হিসেবে। এবং এই দিবসে আমাদের দেশেও জনসচেতনতা তৈরির জন্য ব্যাপক ভিত্তিক প্রোগ্রাম থাকে, টেলিভিশন চ্যানেল, পত্রিকাগুলি তাদের আলাদা এরকম প্রোগ্রাম করে। স্যার, এইচআইভি এইডসে আক্রান্ত হলে আপনি বলছেন যে এই এইচআইভিতে কেউ ক্যারিয়ার হলে তার এটার ম্যানিফেস্টেশন বা লক্ষণ দেখা দিতে 5 থেকে 15 বছর বা আরও বেশি সময় লেগে যেতে পারে। তাহলে এর মধ্যে আগেভাগেই সেটা নির্ণয় করার উপায় কি বা করণীয় কি আমাদের, যে আমি কি এইচআইভি ক্যারিয়ার কিনা? সেটা হচ্ছে যারা রিস্ক বিহেভিয়ার আছে, যেগুলি আপনি বললেন, যেগুলো আমি বললাম, ওই রিস্ক বিহেভিয়ারের মধ্যে বাংলাদেশে যাদের এইচআইভি পজিটিভ পাওয়া গেছে তাদের শতকরা 67% মানে 3 জনে 2 জন হ্যাজ এ হিস্ট্রি অফ ট্রাভেল টু অ্যাব্রড। ওরা দেশের বাইরে চাকরি করেছে অথবা ওদের ফ্যামিলি মেম্বার। তো এই জন্য আমাদের দেশে 1 নম্বর রিস্ক হচ্ছে ফরেন ট্রাভেল। ওরা বাইরে যাচ্ছে, ওখানে বিহেভিয়ার অল্টার্ড বিহেভিয়ার সেক্স হচ্ছে এবং সেক্স হওয়ার কারণে ওরা ঝুঁকির মধ্যে পড়ছে এবং ওরাই এইচআইভি হয়ে আসতেছে। বাংলাদেশে যারা বিদেশে যায় নাই, বাংলাদেশের মধ্যে এইচআইভি হয়েছে, এদের মধ্যে সবচেয়ে লার্জেস্ট গ্রুপ হচ্ছে যারা ইনজেকশন ড্রাগ ইউজার, আইডিইউ বলা হয় ওদেরকে, ইনজেকশন ড্রাগ ইউজার। ওদের মধ্যে ইনজেকশনের মাধ্যমে নেশা করে ইনজেকশনের মাধ্যমে নেশা করে ওরা। এবং এটার গ্রুপ আছে, ঢাকা শহরেই অনেকগুলো গ্রুপ আছে এবং সারা দেশব্যাপী আছে, বিশেষ করে বর্ডারের কাছাকাছি যেসব ল্যান্ড পোর্ট যেগুলো আছে ওর আশেপাশে এই জিনিসগুলো আছে এবং ব্রথেলগুলো এইসব জায়গাগুলোতে বেশি পরিমাণে আছে। তো ইনজেকশন ড্রাগ শেয়ারিং যেটা হচ্ছে সেখানে বলতেছে ডুপ্লিকেশন টাইম, মানে আজকে যদি কেস 10টা থাকে, এটা 20টা হইতে যে সময়টা, এটা ভেরি শর্ট, মাত্র 2 বছর। 2 বছরের মধ্যে যারা ইনজেকশন নিচ্ছে ওদের মধ্যে এই বছর পাওয়া গেছে 1.7%, এরপরে 5 বছর পরে দেখা গেলো ওরা 4.4% হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে, 3 গুণ বেড়ে গেছে। তাহলে ওই গ্রুপটাকে বলতেছে ওরা এখন এপিডেমিকের মধ্যে আছে বাংলাদেশে, কিন্তু ওদেরকে ছাড়ানো যাচ্ছে না, জোর করে ইনজেকশন ছাড়ানো যায় না, এটা থেরাপি দিয়ে, বিহেভিয়ারাল থেরাপি দিয়ে করতে হবে। তো বাংলাদেশ সরকার এবং এনজিওগুলোর প্ল্যান আছে, ওদেরকে সেফ সিরিঞ্জেস ওরা করতেছে যাতে সিরিঞ্জ শেয়ারিং এর মাধ্যমে রিইউজ না হয়, একই সিরিঞ্জ একাধিক ব্যক্তি যেন না হয়। অ্যাজ ওয়েল এজ ওই লোকগুলাই ওদের অ্যাভারেন্ট সেক্সুয়াল বিহেভিয়ার আছে এবং দে আর বাইং সেক্স ফ্রম দ্য মার্কেট, এবং ওখানেও ওরা কন্ডম ইউজ হার অত্যন্ত লো। বাংলাদেশে ব্রথেলগুলোতে যে গবেষণা হয়েছে ওখানে দেখা গেছে লাস্ট সেক্সের সময় ওরা যে কন্ডম ইউজ করেছে এটা মাত্র 38%, মানে অর্ধেকের কম ফিমেল সেক্স ওয়ার্কার ইউজড কন্ডম ডিউরিং দেয়ার লাস্ট বিহেভিয়ার। তাহলে এই জন্য আমাদের রিস্ক কিন্তু আমাদের বেশি। আবার এট দি সেম টাইম এই দেশটা মুসলিম জনগোষ্ঠী হওয়াতে ধর্মের কারণে মানুষ যে বিরত আছে অবৈধ সেক্সুয়াল অ্যাক্টিভিটি থেকে, এটাও একটা প্রধান কারণ যে আমাদের দেশে কেন এইচআইভি কম আছে। কিন্তু আরেকটা জিনিস একটু জানতে চাইবো, সেটা হলো আপনি বলছেন যে ট্রাভেলার যারা দেশের বাইরে যারা যাতায়াত করে, আমাদের প্রতিবেশী দেশের মধ্যে এইচআইভি আক্রান্তের হার আমাদের তুলনায় বেশি, এটা স্ট্যাটিস্টিক্স তাই বলছে। সেই ক্ষেত্রে আমাদের এইটাও ঝুঁকির একটা কারণ কিনা, বা এই ঝুঁকি থেকে মুক্ত থাকার উপায় কি? অবশ্যই এটা ফরেন ট্রাভেল মানেই একটা ঝুঁকি, সেই ঝুঁকিটা একদম আমাদের বর্ডারে এসে গেছে। ওদের এই ইন্ডিয়ান প্রিভ্যালেন্স অফ এইচআইভি ইজ 10 টাইমস হায়ার দেন বাংলাদেশ, 10 গুণ বেশি। আমাদের 0.1%, ওরা অ্যারাউন্ড 1%। তাইলে এবং ওখানে যেই পপুলেশনটা বেশি এফেক্টেড সেটা হচ্ছে সেক্স ওয়ার্কার্স অ্যান্ড অ্যাগেইন ফরেন ট্রাভেলার্স। ওদের দেশেও খুব বেশি ওয়েজার্নার আছে যারা বাইরে চাকরি করে, কাজ করে, ওরা ফিরে আসার সময় নিয়ে আসে। ইন্ডিয়াতে আমাদের চেয়ে ভিন্নতা হলো আমাদের বেশিরভাগ রোগী হচ্ছে ফরেন ট্রাভেল। ওদের এখানে একটা সিগনিফিক্যান্ট পোর্শন হয়ে গেছে যারা দেশের মধ্যেই লোকালিটির মধ্যেই ওরা অ্যাকোয়ার করছে, ওইটা অর্জন করেছে। এই জন্য বাংলাদেশের সাথে যখন এরকম বেশি ট্রাভেল এবং আসে তখন এটা একটা গুরুতর ঝুঁকি। স্যার, একটা বিষয় হচ্ছে এই এইডস রোগী যখন শনাক্ত হয় তখনই তাদের মধ্যে অনেকের মধ্যে এমন ধারণা গেঁথে দেওয়া হয় যে আমি শেষ হয়ে গেলাম, এবং সামাজিকভাবেও তাদেরকে হিউমিলেট করা হয়, তাদের অধিকার ক্ষুণ্ণ হয়। এই বিষয়ে আপনার মত কি? এক্স্যাক্টলি, এটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটা চলে গেছে অলরেডি, কিন্তু যেখানে লো প্রিভ্যালেন্ট কান্ট্রি আছে আমাদের মতো, ওদের এখনও রয়ে গেছে। এটা মানুষ এটা ভয় থেকে করে, এবং ইসলাম ধর্মে যেহেতু ইলিসিট সেক্সটাকে খারাপ মনে করে
এই জন্যই সোসাইটি মনে করে যে এইচআইভি হয়েছে মানে খারাপ। আসলে কিন্তু এর বাইরেও হতে পারে। এই জন্য এইচআইভি মানে ওরা হিউম্যান বিইং, দে হ্যাভ হিউম্যান রাইটস, দে হ্যাভ অ্যাবারেন্ট বিহেভিয়ার। এটা অনেকে করতে পারে, অনেক ব্যতিক্রম মানুষ করতেছে, এটা কোনো ওর দোষ নয়। অন্য 10-15টা রোগের মতো এটা একটা রোগ, 10টা রোগের মতোই এটা একটা রোগ। এবং এটারও এখন বর্তমান যুগে এটা চিকিৎসা আছে। এখন এমন চিকিৎসা আছে যে ওরা এইডসে মারা যাবে না, ওরা অন্য রোগে মারা যাবে। চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখা সম্ভব, যদিও একদম কিওর করে ফেলা সম্ভব নয়, কিন্তু অনির্দিষ্টকাল ধরে ওদেরকে অ্যাসিমটমেটিক রাখা সম্ভব এবং আয়ুষ্কাল বাড়িয়ে দেওয়া সম্ভব। এটা অত্যন্ত আশার একটা কথা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এইচআইভি এইডস রোগীদের সম্পর্কে এবং এর বিস্তার রোধ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো হচ্ছে ল্যাটসের একটা বেসিক মুভমেন্ট। এই বেসিক মুভমেন্টে এর আগে আমরা দেখেছিলাম, যেটাকে আমরা বলি হচ্ছে বার্বেল রো। কিন্তু এর আগে আমরা যখন বেসিক হিসেবে যখন দেখেছিলাম তখন আমরা জিনিসটা আইসোলেশন অথবা একদম পারফেকশনে আমরা যাইনি। কিন্তু গ্র্যাজুয়ালি আপনাকে যে জিনিসটা করবো, আপনাদের যেতে হবে আইসোলেশনে অথবা একদম ফর্মটাকে একদম যাতে স্ট্রিট করা যায়। রিজনটা হচ্ছে এই, প্রথমে যখন আপনি করেছেন, আপনি শুধু আপনার ফোকাসটা শুধু ছিল মাসলটাকে বিল করার জন্য। এখন যে জিনিসটা আমরা করবো সেটা হচ্ছে একদম আইসোলেশন হতে হবে। যে মাসলটা বিল্ড হয়ে গেল, কিন্তু যে অবস্থায় বিল্ড হয়ে গেছে ওটাকে আরও ডিফাইন করতে হবে। এখন দেখাবো যে কীভাবে জিনিসটা একদম স্ট্রিক্ট ফর্মে করতে হবে। মুভমেন্টটা একই, শুধুমাত্র কিছু ট্রিক আমি এটার সাথেই ইনভলভ করবো, যাতে আপনার মোশনটাতে কোনো চিট ফর্ম অথবা মোমেন্টাম যাতে ইউজ না হয়। এখন দেখুন যে কীভাবে আমরা এক্সারসাইজটা করবো। ওকে, সাদা খেয়াল করবেন যে একটা বেঞ্চ নেবেন এবং আমরা যেটা বলেছিলাম আগে, যখন ইয়েতে যাবেন, আপনি বেন্ড ওপর যখন এতে যাবেন, ফর্ম যাবেন, আপনি যাতে কোনো রকম চিটিং না হয়, এটাকে একটা মেজারমেন্ট করার জন্য, অ্যাসেস করার জন্য যে জিনিসটা করবো, আমরা এই বেঞ্চটার উপরে আমরা মাথাটা রাখবো। মেরুদণ্ডটা একদম স্ট্রেট থাকবে। মাথা রাখার রিজনটা হচ্ছে এই, আপনি যদি কোনো রকম চিটিং ইউজ করেন তাহলে মাথাটা উপর দিকে উঠে যাবে, উপর দিকে উঠে যাবে, মানে বেঞ্চ থেকে সরে যাবে। আর বেঞ্চে আছে মানে কি আপনার ফর্মটা চিটিং হচ্ছে না। ওকে, এই অবস্থায় গো ফর দ্য বার্বেল রো। খেয়াল করবেন, দিস ইজ এ ভেরি হার্ড এক্সারসাইজ। দেখলে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু আপনি যদি জাস্ট খালি একটা ট্রিক খালি ইউজ করবেন, জাস্ট মাথাটা একটা বেঞ্চের উপর রাখবেন, বেঞ্চের উপর রেখে যদি এক্সারসাইজটা করেন, এক্সারসাইজটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। ওকে, নাও খেয়াল করবেন, এর আগে আমরা যখন এই এক্সারসাইজটা করেছিলাম তখন আমরা বলেছিলাম গো হেভি। এখানে ট্রাই করবেন গো হেভি, কিন্তু ওই পরিমাণ হেভি ওয়েট আপনি নিতে পারবেন না। যদি নিতে নেন তখন বডি একটা জার্কিং মোশন হবে। জার্কিং করতে গেলে আপনার মাথাটা বেঞ্চ থেকে উঠে যাবে। যেহেতু খুব স্ট্রিক্ট ফর্মে করতে হবে, এই জন্য আগে যে এক্সারসাইজ এটা করে ওয়েটটা নিতেন, তার চেয়ে ওয়েটটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দেখতে একদম স্ট্রিক্ট ফর্মে এক্সারসাইজটা করার চেষ্টা করবেন। এতে যে জিনিসটা হবে, মাসল তো আপনার ডেভেলপমেন্ট হবে, এর সাথে মাসলের যে ডেফিনেশনটা খুব ভালোভাবে আসবে। প্রিয় দর্শক, হঠাৎ করে আমাদের চোখে নানান রকমের ময়লা পড়ে যেতে পারে বা কিছু ঢুকে যেতে পারে। তাৎক্ষণিকভাবে করণীয় কি? চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। চোখে কারো যদি কিছু পড়ে থাকে, সেটা সাধারণত দুর্ঘটনাজনিত কারণে পড়ে থাকে। এক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রথমে চোখে সাধারণ যেই পানি, সে পানি দিয়ে চোখটি ধুয়ে নিতে হবে। কোনোভাবেই অন্য কোনো কিছু দিয়ে ময়লাটা পরিষ্কার করার চেষ্টা করা যাবে না, এবং অন্য কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া চোখে লাগানো যাবে না। যদি এতে দূর না হয় তাহলে নিকটস্থ কোনো চক্ষু বিশেষজ্ঞ অথবা হাসপাতালে যোগাযোগ করতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন, কারণ রাতেই মুখের ভেতর ব্যাকটেরিয়া ক্ষতিকর কাজ বেশি করে থাকে। আর সকালে দাঁত ব্রাশ করা উচিত নাস্তার পর। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, বয়সের সাথে সাথে মানুষের শরীরে বেশ কিছু পরিবর্তন আসে। 1 নম্বর পরিবর্তন হচ্ছে গিয়ে তার হাড়ে এবং তার মাংসপেশিতে। হাড়ে জানেন অস্টিওপোরোসিস একটা কমন জিনিস, এটা আমরা সবাই জানি। আজকাল রোগীরা এসে বলে
প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।